বন্ধুরা, আজকে মোট ৫টা স্টক নিয়ে কথা বলবো। তার মধ্যে ২টো স্টক নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, আর বাকি যে ৩টে স্টক সেগুলোতে এই মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে অর্ডার পেয়েছে, তারা বড় বড় অর্ডার পেয়েছে, সেই সব অর্ডারগুলো নিয়েও কথা বলবো। আর এই স্টকগুলোতে আগামীকাল যে একটা বড় অ্যাকশন আমরা দেখতে পাবো সেই বিষয়ে আজকে আলোচনা হবে। এই ৫টা স্টকের ব্যাপারে কথা বলার আগে আজকে দেখে নেব মার্কেট সারাদিন কোন ইন্ডেক্স আজকে কিভাবে ক্লোজ হয়েছে। আজকে সপ্তাহের শুরু, মানে মনডে ট্রেডিং সেশন ছিল। তো এই জায়গাতে কিন্তু নিফটি ফিফটি আজকে পুরো নেগেটিভ ক্লোজ হয়েছে বন্ধুরা। নিফটি ফিফটি আজকে কিন্তু ১০০ পয়েন্ট মাইনাস হয়ে ক্লোজ হয়েছে। সেন্সেক্স ৩৮৪ পয়েন্ট মাইনাস হয়ে ক্লোজ হয়েছে। নিফটি ব্যাংক ওই ২.৫ পয়েন্টের মতো পজিটিভে কিন্তু ক্লোজ হয়েছে। কিন্তু এই সব নেগেটিভিটির মধ্যেও যে ইন্ডেক্সগুলো আজকে খেলা দেখিয়েছে তার মধ্যে হচ্ছে নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপ। তো নিফটি মিড ক্যাপ 100 আজকে ৪৫১ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। নিফটি স্মল ক্যাপ 100 আজকে ১২৩ পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তো মার্কেট আজকে নেগেটিভ থাকলেও যাদের কাছে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ কোম্পানির যে স্টকগুলো আছে সেই স্টকগুলো যদি থাকে তাদের আজকে কিন্তু পোর্টফোলিও লালের জায়গায় কিন্তু সবুজ ছিল। সেদিনকে মার্কেট ওপরে থাকবে, অথচ দেখা যাবে যে পোর্টফোলিও নেগেটিভ হয়ে আছে বা রেড হয়ে আছে। তার অনেকগুলো কারণ হতে পারে। দেখা যাচ্ছে সেই পোর্টফোলিওতে ম্যাক্সিমাম স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক হোল্ড করছে। তো সেদিনকে হয়তো ম্যাক্সিমাম যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলো পিটাই হয়, তো তার জন্য কিন্তু তার পোর্টফোলিও নেগেটিভ রিটার্ন থাকে ওই দিনের জন্য, মার্কেট পজিটিভ হওয়ার পরেও। তো আজকে মার্কেট নেগেটিভ ছিল, তারপরেও কিন্তু অনেকের যারা মিড ক্যাপ এবং স্মল ক্যাপ হোল্ড করে তাদের পোর্টফোলিও কিন্তু আজকে পজিটিভে ক্লোজ হয়েছে, মানে গ্রিন, একটা সবুজ সবুজ ভাব ছিল। এবার চলে যাব একটা খুবই ইন্টারেস্টিং স্টক নিয়ে। কিছুদিন আগে স্টকটা আইপিওর মাধ্যমে মার্কেটে লিস্টেড হয়েছে। সেই স্টকটার ব্যাপারে ডিটেলসে যাওয়ার আগে সকলকে একটা কথা বলবো, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে শেয়ার মার্কেট রিলেটেড যে ইন্টারেস্টিং নিউজ এবং আপডেটগুলো তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে এবং ভবিষ্যতে তোমাদের অনেক সুবিধা হবে ইনভেস্টিং করতে। বন্ধুরা, আজকে যে স্টকটা সকলের নজর কেড়েছে সেটা হচ্ছে সুইগি, যেটা কিছুদিন আগে আইপিওর মাধ্যমে কিন্তু লিস্টেড হয়েছিল। তো সুইগির কম্পিটিটার আছে জোম্যাটো মার্কেটে, জোম্যাটো অনেকদিন ধরে লিস্টেড হয়ে আছে। তো সুইগি আজকে কিন্তু হেভিভাবে খেলা দেখিয়ে মোটামুটি 12% কিন্তু আজকে র্যালি করে ক্লোজ হয়েছে। তো হঠাৎ এই 12% র্যালি হওয়ার কারণটা কি? এই 12% র্যালি হওয়ার পিছনে কারণ আছে বন্ধুরা, একটা ব্রোকারেজ হাউসের টার্গেট প্রাইস এবং তার যে কমেন্ট, সেই জন্য। আমি প্রথমে তোমাদেরকে নিউজ আর্টিকেলটা পড়ে শোনাই, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সুইগি আজকে কেন এরকমভাবে রকেট হয়ে গেল। আগামী দিনেও কি এরকম রকেট থাকবে, নাকি সেই জায়গা থেকে সাবধান হতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। সুইগি শেয়ার্স স্কাই রকেট 15% টু ফ্রেশ পিক আফটার অ্যাক্সিস ক্যাপিটাল ইনিশিয়েট কভারেজ। বাইং রেটিং টার্গেট প্রাইস দিয়েছে ৬৪০ টাকা। মানে এই যে অ্যাক্সিস ক্যাপিটাল বলে একটা ব্রোকারেজ হাউস আছে, যে এই সুইগিকে এটা নিয়ে কভারেজ করেছে এবং তারা টার্গেট প্রাইস দিয়েছে ৬৪০ এবং বাইং রেটিং দিয়েছে। তো আজকেই মোটামুটি ১২% র্যালি দেখিয়ে ক্লোজ হয়েছে। তো আগামী দিনে আরও একদিন দুদিন হয়তো এই র্যালিটা আমরা দেখতে পাবো। তারপরেই কিন্তু বন্ধুরা আসল খেলাটা শুরু হবে, আমি সকলকেই বলে দিচ্ছি। কারণ দেখো, যারা লং টার্মের জন্য ব্যবসা বুঝে ইনভেস্ট করবে সেটা আলাদা একটা ম্যাটার, কিন্তু যারা গতি দেখে এই আজকে ১২%, কালকে ৫%, এইরকম দেখে যারা ইনভেস্ট করবে তারা কিন্তু আবার মুখ থুবড়ে পড়বে। তো কিছু না বুঝে শুনে, ব্যবসা না বুঝে যদি কেউ ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু সে কোনোদিনও প্রফিট করতে পারবে না। লং টার্মের জন্য ব্যবসা বুঝে যদি তার মনে হয় যে ম্যানেজমেন্ট ঠিকঠাক, তার ফান্ডামেন্টালস ঠিকঠাক, তবে গিয়ে যদি কেউ ইনভেস্টমেন্ট করে মিনিমাম ৩ বছর ৫ বছরের জন্য। আর এইরকম যে ব্রোকারেজ হাউসগুলো আছে, মাঝে মাঝেই কিন্তু এরা বাইং রেটিং দেয় স্টক প্রাইস উপরে নিয়ে যাওয়ার জন্য, আবার তাদের প্রফিট বুকিং করে তারা বেরিয়ে যায়। তো এইসব জিনিসগুলো কিন্তু চলতে থাকে। এই সব দিকে ফোকাস না করে আমার মনে হয় যারা ইনভেস্টিংয়ের জন্য আছো তারা কিন্তু এই সুইগির ফান্ডামেন্টালটা দেখতে হবে লং টার্মের জন্য, তাহলে গিয়ে একটা বড় ক্যাপিটাল গেইন করতে পারবে। নইলে যদি ছুটকা ছাটকা মাঝে মাঝে নিউজ আসবে, সেই নিউজের বেসিসে স্টকটা র্যালি করবে, রকেট হয়ে যাবে, হঠাৎ রকেট, আবার ডাউন হয়ে একদম মাটির নিচে ঢুকে যাবে। তো এই রকম করতে থাকলে কিন্তু তুমিও একবার রকেটের মতো উপরে উঠবে, আবার নিচে কিন্তু মাটির তলায় ঢুকে যাবে। তো আলটিমেটলি লস তোমাদেরই হবে। তো ব্যবসা বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। যদি কারোর মনে হয় যে সুইগি ইন ফিউচার বা বড় একটা কিছু মার্কেট তৈরি করতে পারে, তার ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, তাহলে লং টার্মের জন্য যাওয়া যেতে পারে। বাট
এই গতি দেখে কিন্তু কেউ ঢুকে যেও না। আমার মনে হয় একটু ওয়েট করা উচিত সুইগিতে, কারণ সুইগির ফান্ডামেন্টালসটা এখনো যে ফিনান্সিয়াল যে ব্যাপারটা আছে সেটা কিন্তু অনেকটাই আমার কাছে নেগেটিভ। আর বাকিটা তোমাদের ওপর, তোমরা যদি ভালো মনে করো অবশ্যই তোমরা সুইগিকে বিচার বিবেচনা করে দেখতে পারো। এরপরে নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা ডিকসন টেকনোলজি। এই ডিকসন টেকনোলজি নিয়ে আমার আগের ভিডিওতে আমি বলেছি। তো ডিকসন টেকনোলজির একটা নিউজ এসছে, সেই নিউজের ওপর বেস করে কিন্তু আজকে ডিকসন টেকনোলজি অল টাইম হাইতে ট্রেড করছে। 5,782 টাকা ছিল অল টাইম লো, মানে এক বছর আগে কিন্তু 5,782 টাকাতে ট্রেড করছিল। তার সারা বছরের সব থেকে লো ছিল এটাই। সেই জায়গা থেকে আজকে 18,831 টাকায় কিন্তু ক্লোজ হয়েছে। আজকেই প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু র্যালি করে পজিটিভ ক্লোজ হয়েছে। কিন্তু বন্ধুরা যেটা সব থেকে চিন্তার সেটা হচ্ছে পিই কিন্তু অনেকটাই বেড়ে গেছে, 150-র কাছাকাছি কিন্তু পিই চলে গেছে। আমি আগে সুইগিতে বললাম যে গতি দেখে কেউ যদি ইনভেস্ট করো তাহলে কিন্তু ফাঁসবে, যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবে তারা কিন্তু মজা লুটবে। কারণ আজ থেকে এক বছর আগে এই ডিকসন টেকনোলজিতে যারা ইনভেস্টমেন্ট করেছিল মানে 1 লক্ষ টাকা, তারা কিন্তু আজকে প্রায় 3 লক্ষ টাকা বানিয়ে ফেলেছে, মানে 200% রিটার্ন হয়েছে বন্ধুরা। তো লং টার্মে সবসময় নজর দিতে হবে, শর্ট টার্মে কোনো কিছু হয় না। স্টক যদি ফান্ডামেন্টালি স্ট্রং হয় স্টক আলটিমেটলি কিন্তু ওপরেই যাবে, সেটা নিয়ে কোনো ডাউট রাখার জায়গা নেই। বাট সেটা কিন্তু লং টার্মের নজরে দেখতে হবে। এবার ডিকসন টেকনোলজি কেন আজকে এরকম র্যালি হলো হঠাৎ, সেটা আগে তোমাদেরকে বলে দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা ভিভো আমরা নাম সকলেই শুনেছি, ভিভোর যে মোবাইল আছে সেই ভিভো ইন্ডিয়া যে কোম্পানি আছে এটা একটা চাইনিজ ব্র্যান্ড, এবং ভিভোর যে ইন্ডিয়ান কোম্পানিটা আছে ভিভো ইন্ডিয়া, সেই ভিভো ইন্ডিয়া কিন্তু ডিকসন টেকনোলজির সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে। কিসের জন্য? একসাথে তারা বানাবে ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল স্মার্টফোন। তো ভিভোর যে স্মার্টফোন সেটা কিন্তু আগামী দিনে ডিকসন টেকনোলজি বানাতে চলেছে, এবং ভিভোর মার্কেটও খুব ভালো। অনেকেই আমরা ভিভোর মোবাইল ইউজ করি, অ্যান্ড্রয়েড সেট। তো সেই জায়গা থেকে আজকে কিন্তু এই খবরটা আসার পরে কিন্তু একটা র্যালি দেখিয়েছে। তো আগামী দিনেও যে এরকম র্যালি থাকবে এরকমটা নয়, মার্কেটে কিছুটা কারেকশন হবে। কেউ এরকম গতি দেখে কিন্তু ইনভেস্ট করো না, তাহলে কিন্তু ফেঁসে যাবে, আমি বারবার বলছি। তো এই ছিল সুইগি এবং ডিকসন টেকনোলজি নিয়ে দুটো মানে ইনফরমেশন, এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ সকল ইনভেস্টারের জন্য। এরপর চলে আসবো বন্ধুরা সরকারি কোম্পানি এনবিসিসি। এনবিসিসির নাম আমরা সকলেই জানি। এনবিসিসি বন্ধুরা আজকে কিন্তু একটা অর্ডার পেয়েছে, এবং দুটো অর্ডার, একটা ছোট একটা বড়। একটা অর্ডার পেয়েছে হচ্ছে ছত্তিশগড় গভর্নমেন্টের থেকে, কনস্ট্রাকশন অফ একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইন ছত্তিশগড় ডিফারেন্ট লোকেশন। কে দিয়েছে অর্ডারটা? ডিপার্টমেন্ট অফ ট্রাইবাল অ্যান্ড শিডিউল কাস্ট ছত্তিশগড়। অর্ডারের ভ্যালুয়েশন হচ্ছে 459 কোটি টাকা, একটা বড় অর্ডার। তো এই এনবিসিসি বিভিন্ন রকম হাউজিং প্রজেক্টগুলোই বানায়, স্কুল কলেজ হসপিটাল এবং সরকারি যে আবাস এইগুলোই কিন্তু বানায়। আর এরপরে যে ছোট একটা অর্ডার পেয়েছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন অফ পার্মানেন্ট বিল্ডিং অফ কম্পোজিট রিজিওনাল সেন্টার জয়পুর, মানে রাজস্থানে। কোথা থেকে অর্ডারটা এসছে? পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর পার্সন উইথ ফিজিক্যাল ডিসাবিলিটিস, নিউ দিল্লি। তো গভর্নমেন্টেরই অর্ডার আছে দুখানা, মোটামুটি 500 কোটি টাকার কাছাকাছি একটা অর্ডার পেয়েছে, এবং এই এনবিসিসির লক্ষ্যমাত্রা আছে 1 লক্ষ কোটি টাকার ইন হ্যান্ড অর্ডার। তো এনবিসিসি এরকম অর্ডার কিন্তু পাচ্ছে এবং আগামী দিনে আরও পাবে। যারা নিচু প্রাইসে কিনে রেখেছো এনবিসিসি খুবই ভালো, বাট বর্তমান সময়ে এনবিসিসি কিন্তু কেনার মতো বা ইনভেস্টমেন্ট করার মতো জায়গাতে নেই। আমার মনে হয় কিছুটা সময় দেওয়া উচিত। দেখো কাউকে কিন্তু আমি বাই সেল রেকমেন্ডেশন করছি না, একদম সোজাসাপটা বলে দিই। যদি কারো মনে হয় যে ইনভেস্টমেন্ট করার জায়গা আছে, যারা বিগিনার লেভেলে যারা আছে তারা এই গতি দেখেই তো ঝাঁপিয়ে পড়ে, তো তাদের জন্য আমি আর কি সাবধান করি। গতি দেখে কেউ কিন্তু ঝাঁপিয়ে পড়ো না। অর্ডার আসবে, লং টার্মের জন্য ইনভেস্ট করতে হবে ভালো কোম্পানিতে। অর্ডার আসবে, ভালো ভালো নিউজ আসবে, স্টকগুলো রকেট হয়ে যাবে, র্যালি করবে 5%, 10%, ভালো প্রফিট হবে। তার জন্য কিন্তু ওয়েট করতে হবে সঠিক সময়ের, এবং ইনভেস্টমেন্ট করে রাখতে হবে লং টার্মের জন্য। এরপরে আর একটা রেলের কোম্পানি আছে বন্ধুরা, সরকারি রেল কোম্পানি আরবিএনএল। আরবিএনএল মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড থেকে 270 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে রেলের প্রজেক্টের জন্য, মেট্রো রেল প্রজেক্টের জন্য। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমার মনে হয় আরবিএনএল এর অর্ডার বুকও আস্তে আস্তে বাড়তে চলেছে, এবং আগামী দিনে আরবিএনএল কিন্তু এরকম অনেক অর্ডার পাবে। রেল নেটওয়ার্ক কিন্তু গভর্নমেন্টের একটা মানে খুবই অ্যাগ্রেসিভ ফোকাস আছে এই রেল নেটওয়ার্কের জন্য।
তো সেই জায়গা থেকে কিন্তু আরবিএনএল খুব বড় বড় অর্ডারও পাবে এবং তার ইন হ্যান্ড অর্ডার প্রচুর আছে। তো যারা আরবিএনএল এর ইনভেস্টার তারা আগামীকাল একটা ভালো র্যালি লক্ষ্য করতে পারো, এবং যারা নতুন ইনভেস্টার তারা আমি বলবো বুঝে শুনে ইনভেস্ট করো। হুটপাট কোনো ডিসিশন নিও না। যদি ইনভেস্ট করতে লং টার্মের জন্য ইনভেস্ট করবে, অল্প অল্প করে ইনভেস্ট করো, একেবারে সব টাকা কিন্তু ইনভেস্ট করো না। ডাউন হবে, কিছু টাকা ইনভেস্ট করবে, যদি ডাউন হয় আবার কিছু টাকা ইনভেস্ট করবে। এটা যদি 50,000 টাকা থাকে, 50,000 টাকা একবারে লাগানোর দরকার নেই। 5,000, 10,000, 5,000, 10,000 এরকম করে অল্প অল্প করে ইনভেস্ট করো। প্রত্যেক 10% যদি ক্র্যাশ করেন সেখানে ইনভেস্ট করো, আবার 10% যদি ওপরে হয় তখন অল্প করে ইনভেস্ট করো। একবারে সব টাকা ইনভেস্ট করবে না, তাহলেই কিন্তু ফেসে যাবে। এরপর আরেকটা রেলের কোম্পানি টেক্সম্যাকো রেল। এই টেক্সম্যাকো রেল কিন্তু ছত্তিশগড় গভর্নমেন্টের থেকে একটা অর্ডার পেয়েছে ছত্তিশগড় স্টেট পাওয়ার ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের তরফ থেকে 291 কিলোমিটার ট্রান্সমিশন লাইন তৈরি করার জন্য, এবং তার যে এস্টিমেট ভ্যালু আছে, অর্ডারের ভ্যালু 187 কোটি টাকা। তো আগামী দিনে এই টেক্সম্যাকোরও কিন্তু আমরা র্যালি দেখতে পাবো। টেক্সম্যাকো রেল যে শুধু রেলেরই কাজ করে এরকম না, ট্রান্সমিশন লাইনেরও কাজ করে। তো ছত্তিশগড় গভর্নমেন্টের থেকে একটা অর্ডার পেয়েছে ট্রান্সমিশন লাইন তৈরি করার জন্য। এই 291 কিলোমিটার ট্রান্সমিশন লাইন সে তৈরি করবে, এবং তার যে অর্ডারের ভ্যালু সেটা 187 কোটি টাকা। একটা বড় অর্ডার, কোম্পানি একটা ছোট কোম্পানি, সেই জায়গা থেকে 187 কোটি টাকার অর্ডার তার কাছে অনেকটাই ভ্যালুয়েবল একটা অর্ডার। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট 5টা শেয়ারের ব্যাপারে। কারা কারা এই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করে রেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কারোর মনে হয় যে আগামী দিনে এই 5টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার দরকার আছে, তো যদি ফান্ডামেন্টাল বা কিছু ডিটেলস জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের জন্য ডিটেলসে এই 5টা কোম্পানির মধ্যে একটা ভিডিও আমি আনবো। তার জন্য কিন্তু কমেন্ট লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে প্রচণ্ড পরিমাণে মোটিভেট করে এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিওগুলো বানানোর জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।